রোহিঙ্গা প্রত্যাবাসনের এখন পর্যন্ত আমরা অনিশ্চিত ভবিষ্যতে দেখছি। এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে যখন আসলে ৮ বছর পেরিয়ে গেছে, একজন রোহিঙ্গাও নিজ ভূমিতে ফিরতে পারেনি এবং এখনো অনুপ্রবেশ কেন ঠেকানো যাচ্ছে না? দিন দিন আমরা কেন দেখছি যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাড়ছে? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দেশ টিভির সমস্ত দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি প্রথমে যেটা আজকে হেডলাইন করেছেন যে সহানুভূতি নাকি বোঝা হয়ে দাঁড়িয়েছে, আসলে আমরা সহানুভূতির ধাপটা পার হয়ে এসেছি। এখন আমাদের জন্য রোহিঙ্গাটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। কী জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে? কারণ আপনি দেখবেন যে প্রথম 2017 সালে যে 8 লাখ রোহিঙ্গা এসেছিল, এখন সেটা বেড়ে 13 লাখ পার হয়ে গেছে। এবং আপনি জেনে আশ্চর্য হবেন যে প্রতি বছর সেখানে 32,000 নতুন শিশু জন্ম নেয়। অর্থাৎ প্রতি বছর 32,000 নতুন মুখ এই ছোট্ট একটি জায়গায় যুক্ত হচ্ছে। এবং গত বছরের নভেম্বর থেকে গতকাল পর্যন্ত প্রায় 1.25 লাখ রোহিঙ্গা জাতিসংঘ তথ্যমতে এসছে, বাংলাদেশে ঢুকছে। কী জন্য ঢুকছে? আপনি রাখাইনে যে আরাকান আর্মি এবং জান্তা বাহিনীর সাথে যে সংঘর্ষ চলছে, সেখানে তারা নিরাপদ মনে করছে না। এবং এখানে আরও অনেক রোহিঙ্গা অলরেডি সীমান্তে অপেক্ষা করছে যে তারা বাংলাদেশে ঢুকবে যে কোনো সময়, এবং ঢুকছে। গত এক সপ্তাহে কিন্তু প্রায় 200 জন রোহিঙ্গা আমাদের দেশে ঢুকছে। তো এই যে রোহিঙ্গা আমাদের মধ্যে ঢুকছে এবং প্রত্যাবর্ষণ শুরু করা যায়নি, কারণ হচ্ছে এই যে আপনি একটু আগে বললেন যে 11টি দেশ পশ্চিমা বিশ্ব আমাদেরকে বিবৃতি দিয়েছে যে বাংলাদেশের পাশে থাকার জন্য। তো এইখানে তাদেরও এক ধরনের একটা দ্বিচারিতা আছে। কিভাবে দ্বিচারিতা আছে আপনি দেখেন, তারা কিন্তু বাংলাদেশকে বলছে যে এদেরকে রাখতে হবে, আমাদের এরা ফিরে যেতে চায়, কিন্তু আবার যখন বাংলাদেশ উদ্যোগ নিচ্ছে তখন কিন্তু বলা হচ্ছে যে ওইখানে কোনো পরিবেশ নাই, তাদেরকে পাঠানো যাবে না যতক্ষণ পর্যন্ত পরিবেশ নিশ্চিত হবে না। আমাদেরকে সমস্ত রকম উপদেশ দিচ্ছে, কিন্তু আপনি মিয়ানমারকে, আপনি পশ্চিমা বিশ্ব কখনো শুনেছেন যে ওইভাবে সেখানে পরিবেশ উন্নত করতে গেলে সেখানে রোহিঙ্গাদের পাঠানোর জন্য উপযুক্ত পরিবেশ, নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য তারা কোনো উদ্যোগ নিয়েছে? আপনি কিন্তু শুনেননি। যত উপদেশ, যত কিছু বাংলাদেশের উপর চাপা দিচ্ছে। কেন বোঝা হয়ে দাঁড়িয়েছে আমি বলি যে চলতি অর্থ বছরে বাংলাদেশে এই রোহিঙ্গাদের পেছনে দরকার হচ্ছে $903 মিলিয়ন। কিন্তু আপনি হবেন যে জুলাই মাস পর্যন্ত মাত্র $300 মিলিয়ন আমাদের অর্থ সংস্থান হয়েছে, অর্থাৎ এখনও $600 মিলিয়ন ঘাটতি রয়েছে। তো এই বিশাল ঘাটতি বাংলাদেশকে বহন করতে হচ্ছে। তারপরে এই যে এত রোহিঙ্গা ওখানে আছে, এই যে 13 লাখ রোহিঙ্গা, প্রায় 13,20,000 রোহিঙ্গা সেখানে আছে, তারা কিন্তু স্থানীয় যে শ্রমবাজার সেখানে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। তারা কিন্তু ওখানে প্রায় খুনের খবর শুনবেন, রোহিঙ্গা ক্যাম্পে খুন হচ্ছে। এছাড়া মাদক, একটা বিশাল মাদক সিন্ডিকেট এই রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে যেটা বাংলাদেশের ভিতরে ঢুকছে। তো সেখানে স্থানীয় অর্থনীতি কতটা প্রভাবিত হচ্ছে? আপনি দেখেন, যখন স্থানীয় জনগণ যখন শ্রমহীন হয়ে যাবে তখন তো এটা অর্থনীতির উপর বিশাল একটা প্রভাব পড়বে। আপনি সেখানে কৃষি জমি আপনি দেখবেন টেকনাফ এবং উখিয়াতে বিশাল অঞ্চল, বন অঞ্চল ধ্বংস করে সেখানে রোহিঙ্গাদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে কৃষি কমছে, সেখানে চিকিৎসা ব্যবস্থা তাদের চাপ পড়ছে, শিক্ষা ব্যবস্থায় চাপ পড়ছে। আপনি প্রত্যেকটা সেক্টরে, পর্যটন ক্ষেত্রে আপনি জানেন কক্সবাজার একটি পর্যটন এলাকা, সেখানেও এই রোহিঙ্গাদের কারণে একটা বিশাল চাপ পড়েছে স্থানীয়দের উপরে। কিন্তু সমস্ত দাতা সংস্থাগুলো রোহিঙ্গাদের জন্য বিভিন্ন প্রকল্প নিলেও আপনি জানেন স্থানীয়দের এই যে ক্ষতির সম্মুখীন হয়েছে যে স্থানীয়রা, সেটা তো জন্য তেমন কোনো প্রকল্প কিন্তু নেওয়া হয়নি। সুতরাং অর্থনীতির উপরে একটা বিশাল প্রভাব পড়ছে, যার কারণে বাংলাদেশ চাচ্ছে যে কোনো উপায়ে এই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার। কিন্তু শুরু করার যে মূল সমস্যাটা, আপনি জানেন 2022 সালে চায়নার মধ্যস্থতায় কিন্তু একটা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং বাংলাদেশের পক্ষ থেকে প্রায় 8 লাখ রোহিঙ্গার একটা তালিকা মিয়ানমারের কাছে দেওয়া হয়েছিল যাচাই বাছাই করার জন্য। তারা সেখান থেকে 1134 জনকে করে 729 জনকে তারা যাচাই বাছাই করছিল, কিন্তু শেষ মুহূর্তে এই রোহিঙ্গা প্রত্যাবাসন করা সম্ভব হয়নি, কারণ আমেরিকা, জাতিসংঘ যখন ভেটো দিয়েছিল যে এরা যে ফিরে যাবে ওইখানে এখন উপযুক্ত পরিবেশ। এবং জাতিসংঘের মহাসচিবও কিন্তু বাংলাদেশ সফর করে গেলেন, তখনও কিন্তু সবাই আশাবাদী হয়েছিল যে এবার একটা সংকটের সমাধানের পথ খুলবে। এই যে আপনি বলছেন যে সংলাপ শুরু হয়েছে, কক্সবাজারে 3 দিন ব্যাপী সংলাপ শুরু হয়েছে, এটা কিন্তু একটা পার্ট। চূড়ান্ত সংলাপটা হবে জাতিসংঘে আগামী 30শে সেপ্টেম্বর। আপনি জানেন যে জাতিসংঘের আয়োজনে সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে ওখানে একটা হবে, সংলাপ হবে জাতিসংঘের
সদর দপ্তরে, সেটারই একটা প্রস্তুতি। এখানে যে সুপারিশগুলো উঠে আসবে সেইগুলো কিন্তু ওই এতে সংলাপে তুলে ধরা হবে। তো এই যে আপনি যেটা বলছিলেন যে সংলাপের প্রধান এই জাতিসংঘের মহাসচিব কিন্তু গত বছর যখন সফর করেছিলেন তখন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিবকে সাথে রেখে কিন্তু বলছিলেন যে আগামী রোজার ঈদটা হয়তো রোহিঙ্গারা তাদের দেশে করতে পারবেন, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত যেমন কোনো দেখি নাই, এবং আগামীতে ঠিক কবে দেখব সেটাও কিন্তু অনিশ্চিত। কারণ হচ্ছে এখানে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ তখনই সফল হবে যখন সমস্ত স্টেক হোল্ডার, জাতিসংঘ, আমেরিকা, পশ্চিমা বিশ্ব, বিশেষ করে পশ্চিমা বিশ্ব, চায়না, সবাই সম্মিলিতভাবে আসলে সত্যিকার হতে চাইবে যে রোহিঙ্গা ফিরে যাক তাদের দেশে। আর আমার যেটা আরেকটা আশঙ্কা, যদি যতক্ষণ পর্যন্ত না হবে এই রোহিঙ্গাগুলো, যতক্ষণ রাখাইনে যে স্টেটে যত রোহিঙ্গা আছে, আস্তে ধীরে দেখবেন সব বাংলাদেশে ঢুকবে।